আদালতের নির্দেশ অনুযায়ী ভবানীপুর থানা, কালীতলা আশুতি থানা এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলিতে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আদালতের কাছে প্রতীয়মান হয়নি। ফলে 30শে নভেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। অর্থাৎ গ্রেপ্তার বা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মতো পদক্ষেপ থেকে আপাতত সুরক্ষা থাকছে, কিন্তু পুলিশ তদন্ত করতে পারবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আদালত কিন্তু বলেনি যে তদন্ত বন্ধ করতে হবে, বরং তদন্ত চলবে, কিন্তু অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। অর্থাৎ তদন্তের দরজা খোলা থাকছে, কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরজা আপাতত বন্ধ। এবার একটু আদালতের শুনানি ঠিক কি হয়েছে সেদিকে নজর রাখি, কারণ এখানেই উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজ্যের হয়ে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু যুক্তি দেন এই মামলা গ্রহণযোগ্য নয়। তার আরও বক্তব্য ছিল, আলাদা আলাদা অভিযোগের ক্ষেত্রে একসঙ্গে সামগ্রিক সুরক্ষা কবচ দেওয়া যায় না। প্রত্যেকটি এফআইআর এর নিজস্ব অভিযোগ এবং নিজস্ব তদন্তের প্রয়োজন রয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের কথাও তিনি আদালতের সামনে তুলে ধরেন। তখন অভিষেক ব্যানার্জির হয়ে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ পাল্টা যুক্তি দেন। তিনি আদালতকে মনে করিয়ে দেন, এর আগেও এই হাইকোর্টে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একসঙ্গে 17টি এফআইআর দিয়ে মামলা করেছিলেন। তার বক্তব্য ছিল, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই পরিস্থিতিতে একসঙ্গে আদালতে দ্বারস্থ হওয়ার নজির রয়েছে। একইভাবে 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে বলে তার দাবি। আর এখানেই আরও কয়েকটি নাম উঠে এসেছে। তিনি হচ্ছেন অভিজিৎ দাস ববি। অভিষেকের আইনজীবীর বক্তব্য অনুযায়ী অভিজিৎ দাস ববি একাই 7টি এফআইআর দায়ের করেছেন। তিনি লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির হয়ে লড়াই করেছিলেন, যদিও তিনি পরাজিত হয়েছিলেন, এমনটা দাবি করা হয় আদালতে। এখন প্রশ্ন হলো, আদালত এই বিষয়টিকে ঠিক কিভাবে দেখল? শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য সরাসরি জানতে চান, অভিযোগগুলোর ধরন দেখে কি সত্যি অভিষেক ব্যানার্জিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে? আর আদালতের পর্যবেক্ষণ ছিল, অভিযোগের ধরন দেখে আপাতত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে কোনো মনে হচ্ছে না। এবার কিন্তু রাজ্যের পক্ষ থেকেও পাল্টা যুক্তি আসে। এসভি রাজু বলেন, অভিষেক ব্যানার্জির আগাম জামিনের আবেদনই তিনি করেননি, আর হেফাজতে নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে কিনা সেই বিষয়ে তদন্তকারী সংস্থা নিজেদের বক্তব্য জানাবে। তার যুক্তি, এর জন্য মামলাটি বিস্তারিতভাবে শুনতে হবে, কারণ প্রত্যেকটি এফআইআর এর আলাদা কারণ রয়েছে। কিন্তু বিচারপতি তখন একটি খুব নির্দিষ্ট প্রশ্ন করেন। আদালত জানতে চায় যে কোন এফআইআরটা 4 মের আগে হয়েছে, কোন এফআইআরটা নিয়ে আপনি বলতে চান। অর্থাৎ আদালত মূলত জানতে চেয়েছিল এই এফআইআরগুলোর সময়কাল কি, 4 মে নির্বাচনের ফল প্রকাশের আগে এবং পরে দায়ের হওয়া অভিযোগের মধ্যে কোনো ধারাবাহিকতা রয়েছে কিনা, সেটাও আদালতের বিবেচনায় সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠে আসে। এরপর রাজ্যের পক্ষ থেকে কালীতলা আশুতি থানার একটি মামলার কথা বলা হয়। অভিযোগ ছিল বেআইনি জমি দখল সংক্রান্ত। এসভি রাজু জানান, এই মামলায় এফআইআর করা হয়েছিল 16 জুন 2026-এ। তিনি বলেন, দেরিতে এফআইআর দায়ের করা হয়েছে বলেই যে তা খারিজ করতে হবে এমন নয়। তখন বিচারপতি জানতে চান, এই এফআইআর কে করেছেন? নাম উঠে আসে অভিজিৎ দাস ববির। বিচারপতি তখন বলেন, হলফনামা না দেখে আদালত এই মামলা শুনবে না, তদন্ত হতে দিন। আদালত তদন্তে বাধা দিচ্ছে না, তদন্তকারী সংস্থা তদন্ত চালিয়ে যেতে পারে। এখানে একটা বিষয় খুব স্পষ্ট, হাইকোর্ট তদন্ত বন্ধ করেনি, বরং আদালত বলেছে তদন্ত হোক, কিন্তু সেই তদন্তের মধ্যেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কিনা সেটাই তো আপাতত আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। আর সেখান থেকে এসেছে অন্তর্বর্তী সুরক্ষা কবচ। রাজ্যের পক্ষে যুক্তি অবশ্য এখানে শেষ হয়নি। এসভি রাজু বলেন, মামলাকারী যদি প্রমাণ করতে না পারেন যে এফআইআরগুলো খারিজ হওয়া উচিত, তাহলে তাকে অন্তর্বর্তী সুরক্ষা কবচ দেওয়া যায় না। অর্থাৎ রাজ্যের মূল বক্তব্য ছিল, আগে অভিযোগের বৈধতা এবং তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত শুনানি হোক, তারপর সুরক্ষার প্রশ্ন আসুক। অন্যদিকে অভিযোগকারী অভিজিৎ দাস ববির হয়ে আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জিও আদালতে জোরালো সওয়াল করেন। তার বক্তব্য ছিল, রাজ্যে প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আসুন সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ রাহি হালদারের একটি রিপোর্ট দেখাই আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, সেই বিদেশ যাত্রা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের যে রায় ছিল, যে রায়ে শর্ত সাপেক্ষভাবে তিনি বিদেশ যাত্রা করতে পারবেন, সেই শর্ত সাপেক্ষ
ভাবেই কিন্তু তিনি তার যে বিদেশ যাত্রার অনুমতি ছিল তাতে সায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং একই সঙ্গে হাইকোর্টের তরফ থেকে এটা জানানো হয়েছে যে 3 সপ্তাহের জন্য বিদেশ যাত্রায় যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেটা পুরোটাই হচ্ছে একেবারে শর্ত সাপেক্ষ। এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি আদালতের কাছে মামলা করেছিলেন যে যাতে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে সমস্ত মামলাগুলি রয়েছে তার থেকে তাকে আগাম রক্ষা কবচ দেওয়া হয়। ঠিক যেমনটা এর আগে শুভেন্দু অধিকারীর সময় হয়েছিল 2021 নির্বাচনের সময়, তাকে আগাম রক্ষা কবচ দেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরাও সেইটা দাবি করেন। কিন্তু সেই দাবি কিন্তু সম্পূর্ণভাবে মেনে নেয়নি কলকাতা হাইকোর্ট, বরঞ্চ 3টি কেস, যেটা হচ্ছে ভবানীপুর থানা এবং একই সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে কালীতলা এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআর ভিত্তিতে 3টি যে কেস রয়েছে সেই 3টি কেসের কিন্তু, এবং বিষ্ণুপুর, কালীতলা এবং ভবানীপুর থানায় যে 3টি মামলা রয়েছে সেই 3টি মামলায় তাকে রক্ষা কবচ দেওয়া হচ্ছে এবং 30শে নভেম্বর পর্যন্ত তার এই রক্ষা কবচ বহাল থাকবে। তবে কিন্তু সেটাও শর্ত সাপেক্ষ একটা রক্ষা কবচ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে যে পুলিশ তার তদন্তের জন্য 48 ঘন্টা আগে নোটিশ পাঠাতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং নোটিশ পাওয়া মাত্রই কিন্তু তারপরে তাকে হাজিরা দিতে হবে, সেই মর্মেই কিন্তু এই রক্ষা কবচ রয়েছে। এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে শর্ত সাপেক্ষ অনুমতি, সেই শর্ত সাপেক্ষ অনুমতি মিলেছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে মূলত যেটা দেখা যাচ্ছিল যে যেটা একদম শীর্ষ আদালত যে রায় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতে তিনি বিদেশ যাত্রায় যেতে পারেন এবং চোখের চিকিৎসা করার জন্য যে 3 সপ্তাহের জন্য তিনি বিদেশ যাত্রা করতে চেয়েছিলেন, সেই বিদেশ যাত্রাতে সায় দিয়েছে। তবে বিদেশে যাওয়ার আগে কিন্তু কলকাতা হাইকোর্টকে জানাতে হবে, এবং যেহেতু আগের যেটা শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার ক্ষেত্রে, সেই কারণে কিন্তু কলকাতা হাইকোর্ট সেই রায় বহাল রয়েছেন। তবে বিদেশ যাওয়ার আগে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে যদি তিনি আবারও বিদেশ যেতে চান, অর্থাৎ এইবারের বিদেশ যাত্রার পর যদি তিনি আবারও বিদেশ যেতে চান চিকিৎসার কারণে, তাহলে কিন্তু তার জন্য আগে থেকে আদালতের অনুমতি নিতে হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চোখের চিকিৎসার জন্য যে বিদেশ যাত্রার যে কথা, সেই কথা কিন্তু একদম মান্যতা পেয়েছেন তিনি, এটা একদিকে বলা যেতে পারে। এবং অপরদিকে কিন্তু আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে তিনি আগাম জামিন যেগুলি চেয়েছিলেন, মোট 17টি মামলা তার নামে রুজু রয়েছে এবং প্রত্যেকটি মামলা থেকেই তিনি আগাম জামিন চেয়েছিলেন, কিন্তু সেই আগাম জামিন কার্যত খারিজ করে দেওয়া হয়েছে। তার বদলে যে 3টি নির্দিষ্ট মামলা রয়েছে এবং সেই নির্দিষ্ট মামলায় তাকে 30শে নভেম্বর পর্যন্ত তার যে রক্ষা কবচ সেটা বহাল করা হয়েছে। পরবর্তী শুনানি হবে 23শে নভেম্বর এবং এরই মধ্যে এই যে গোটা ঘটনা বিষয়ে কিন্তু বিচারপতি তিনি জানতে চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বিদেশে গিয়েছেন বা তিনি কি বিদেশে রয়েছেন। তো সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী তিনি জানান যে তিনি এখনও বিদেশে যাননি, তিনি এখানেই রয়েছেন এবং বিদেশে তিনি যেহেতু চিকিৎসার জন্য যাবেন তাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা সবার আগে প্রয়োজন। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেলে তারপরেই তিনি বিদেশ যাত্রা করবেন এবং সেই মর্মে বিদেশ যাওয়ার আগেও কিন্তু হাইকোর্টকে জানিয়েই তাকে কিন্তু বিদেশ যেতে হবে। এক কথায় বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিদেশ যাত্রা তাতে কিন্তু সায়দান করলেও কিন্তু তার যে রক্ষা কবচ যেটা তিনি চেয়েছিলেন সেই সমস্ত বিষয়ে রক্ষা কবচ কিন্তু তিনি পেলেন না, বরং শর্ত সাপেক্ষভাবে তিনি কিন্তু 3টি বিষয়ে রক্ষা কবচ পেয়েছেন। তিনটি নির্দিষ্ট মামলায় তিনি রক্ষা কবচ পেয়েছেন। পরবর্তী মামলাগুলির জন্য কিন্তু তার সমস্ত নথি এবং সমস্ত ডকুমেন্টস সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবীকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।